এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি বাঙালির জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। কেভিএম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই বিজয়ের মাসে ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আমরা একটি মহামারীর মধ্যে দিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। সেখান থেকে আমরা আল্লাহর রহমতে এখন পর্যন্ত যারা সুস্থ রয়েছি, সুন্দর রয়েছি, তারা আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সবল রেখেই আবার সুস্থ পৃথিবীতে ফিরিয়ে দেয় এই শুভ কামনা করছি। এবং এই যে আমরা 1971 সালের যে যাদের রক্ত পেরিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার মাসে অবশ্যই তাদের যে আত্মত্যাগ, এটি তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে আজকে আমি এই অনলাইন ক্লাস, উচ্চ মাধ্যমিকের যে অনলাইন ক্লাস আমাদের পরিচালিত হচ্ছে সেই অনলাইন ক্লাস শুরু করছি। অবশ্যই তোমরা ক্লাসটিতে মনোযোগ সহকারে থাকবে এবং আমার ক্লাসটি ভালোভাবে করবে, তাহলে অবশ্যই তোমার যে সামনের যে লক্ষ্যটি, আমরা যে লক্ষ্যে এই ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ এই পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আমাদের বর্তমানে করোনা মুহূর্তে আমাদের ফিজিক্যাল তোমাদের সাথে সরাসরি ক্লাসে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে খুব ভালো উদ্যোগে আমরা এই অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়ে আসছি। এবং শুধুমাত্র এটি তোমরাই নয়, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যারা শিক্ষক রয়েছি তারা এই ক্লাসগুলো পৌঁছে দিতে পারছি এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী উপকৃত হলে, যে একটি ছাত্র যারা উপকৃত হচ্ছে তাদের এই উপকার যদি হয় তাহলে আমাদের এই শ্রমটি সার্থক হবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের যে উদ্যোগটি সার্থক হবে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আজকে এই ক্লাসে চলে যাই। আমরা এর আগে 6ষ্ঠ ক্লাস এই অধ্যায়ের এটি আমি বলেছিলাম যে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টির নাম হলো ভোক্তা এবং উৎপাদকের আচরণ, কনজিউমার এবং প্রডিউসার বিহেভিয়ার। এখানে আমরা পড়েছিলাম যে এর আগে চাহিদা পড়েছিলাম, আর প্রথমে আমরা এই অধ্যায়ে যেটি রিভিউ করছি আমি যেখানে পড়েছিলাম ইউটিলিটি, তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। উপযোগ পড়েছিলাম, উপযোগের পরে পড়েছিলাম আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ। এগুলো পড়ার পরে আমরা পড়েছিলাম চাহিদা এবং বিভিন্ন চলকের ধারণায় এসেছিলাম। এরপরে আমরা এসেছিলাম যোগান। আমরা লাস্ট যে ক্লাসটি করেছি সেখানে আমরা যোগান পড়িয়েছিলাম। এরপরে আমরা চাহিদা এবং যোগান দুইটো ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে একটা জিনিস হলো চাহিদা এবং একটি ছিল যোগান। তো এই চাহিদা এবং যোগান আমরা এখানে আসার পরে এরপরে আসবো ভারসাম্য, যেটি আসছে বাজার ভারসাম্য, মার্কেট ইকুইলিব্রিয়াম। বাজার ভারসাম্য ইংরেজি হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম, বাজার ভারসাম্য আমরা পড়েছিলাম। এরপরে আমরা আসছি যে বাজার ভারসাম্য, বাজারে কিভাবে ভারসাম্য হয়। তো আমরা শিক্ষার্থীরা পূর্বের ক্লাসগুলোতে আমরা চাহিদার ধারণা দিয়েছি এবং যোগানের ধারণা দিয়েছি। বাজারে অনেকগুলো ক্রিয়া প্রতিক্রিয়া, ভারসাম্য মানেই
ভারসাম্য কথাটা আমরা সচরাচর যেটি বুঝি, ভারসাম্য মানেই হচ্ছে সমতা বা সমান সমান কোনো বিষয়। অর্থাৎ যখন কখনো ইকুইলিব্রিয়াম বা ইকুইটি যেটি পড়েছো তোমরা, এর পূর্বে ধারণা পেয়েছো ইকুইটি বা সমতা যেটি বোঝাচ্ছে, ঠিক ইকুইলিব্রিয়াম কথাটি সেখান থেকে এসছে, ইকুয়াস এবং লিব্রা কথাগুলো থেকে এসছে, ল্যাটিন শব্দ। তো এখানে আমরা আসছি যে ভারসাম্য যে জিনিসটি আসছে ইকুইটি বা এই যে সমতা থেকে আসছে, অর্থাৎ সমান সমান কোনো জিনিস। অর্থাৎ যখন বাজারে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, অনেকগুলো ক্রিয়া প্রতিক্রিয়া থেকে থাকে, যেমন বাজারে চাহিদা আছে, যোগান আছে, দাম আছে, পরিমাণ রয়েছে, হ্যাঁ, তারপরে তো এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বাজারের দুটি টপিক হচ্ছে, একটি হলো ডিমান্ড, একটি হলো সাপ্লাই, মানে চাহিদা একটি হলো যোগান। তো বাজারে যখন বিভিন্ন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে চাহিদা এবং যোগান পরস্পরের সমান হয়, তখন তাকে বাজার ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়াম বলে থাকি আমরা। কিভাবে হয় দেখো, কিউডি ইকুয়াল কিউএস, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখানে বলছি কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ, আর কিউএস হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ যোগানের পরিমাণ। যখন বাজারে বিভিন্ন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে, কাজ এবং কর্মের মাধ্যমে বিভিন্ন চাহিদা এবং যোগান পরস্পরের সমান হয়, তখন তাকে বাজার ভারসাম্য বলে। তাহলে কি বললাম, বাজারে যখন বিভিন্ন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে চাহিদা ও যোগান পরস্পরের সমান হয়, তখন তাকে বাজার ভারসাম্য বলে। তাহলে আমরা জানলাম যে বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই পরস্পরের সমান হবে। আমরা যদি চিত্রে বাজার ভারসাম্য দেখাই, কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই, এখানে আমরা লক্ষ্য করো, আমরা যদি এটি দেখাই, চাহিদা এবং যোগান পরস্পর সমান। আমরা জেনেছিলাম এর পূর্বে, আমরা যেহেতু করেছি সেখানে আমরা জেনেছি এপাশে লম্ব অক্ষে এপাশে দাম হয় আর এপাশে পরিমাণ হয়, এবং তোমরা এটাও জেনেছো যে চাহিদা রেখা যে আমরা হয়, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, আমরা এর পূর্বে পড়েছি, কারণ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটি হলো বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং এই চাহিদার মধ্যে মূলত এই ইনভার্স রিলেশন বা বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। আরো অনেকগুলো কারণ রয়েছে, বলেছিলাম আমরা, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি রয়েছে, আয় প্রভাব রয়েছে, পরিবর্তক প্রভাব রয়েছে, বিভিন্ন কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তবে তার মূল কারণটি হলো চাহিদা বিধির প্রভাব, যেটি বলেছিলাম আমরা, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এটি হলো চাহিদা রেখা এঁকেছি। তাহলে আমরা বলবো যে বাজার ভারসাম্য যখন আমরা আলোচনা করব, ডিডি ড্যাশ একটি ডিমান্ড কার্ভ এবং এস এস ড্যাশ একটি আমরা নিব, এস এস ড্যাশ একটি যোগান রেখা। এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে এবং ই বিন্দুতেই ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাজার ভারসাম্য কোথায় অর্জিত হচ্ছে, ই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হচ্ছে। এখানে দেখো, এখানে পি নট, এখানে হচ্ছে কিউ নট, এটি বলা হচ্ছে পি নট, মানে ও পি নট। ও পি নট হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক দাম, ভারসাম্য দাম, সরি, এটি হলো ভারসাম্য দাম, আর ও কিউ নট হচ্ছে ভারসাম্য পরিমাণ, আর এটি হচ্ছে, অর্থাৎ ই বিন্দুতে আমরা দেখেছি ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে, অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে ছেদ করেছে, এই ই বিন্দুতেই বাজার ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে। ডিডি ড্যাশ একটি ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা, এস এস ড্যাশ একটি যোগান রেখা, এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, অতএব ই বিন্দুতেই বাজার ভারসাম্য অর্জিত হয়েছে। এখন ঘটনা হচ্ছে, কখনো কখনো কি ঘটে দেখো, দাম বেড়ে গেল, দাম যদি আমরা বাড়াই দিই, তাহলে অতিরিক্ত দাম যখন হবে, দাম বেড়ে গেল, তাহলে পি ওয়ান হলো, তাহলে তখন কিন্তু চাহিদা হচ্ছে এতটুকু, যোগান হচ্ছে এতটুকু, মানে ডিমান্ড কম,
হ্যাঁ, ডি লেস দেন এস হচ্ছে এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দাম যদি OP1 হয়, দাম যদি বেড়ে যায়, বেড়ে OP1 হয়, তাহলে ডিমান্ডটা কম হবে সাপ্লাই এর থেকে, চাহিদা কম যোগান বেশি, অর্থাৎ অতিরিক্ত যোগানের সৃষ্টি হবে। আবার যখন দাম কমে যাবে, দাম কমাই দাও P2, সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে সাপ্লাই কম, হ্যাঁ, ডিমান্ডটা বেশি, অর্থাৎ অতিরিক্ত চাহিদার সৃষ্টি হবে। তো যেই বিন্দুতে অতিরিক্ত চাহিদারও সৃষ্টি হবে না, অতিরিক্ত যোগানেরও সৃষ্টি হবে না, ডিমান্ড আর সাপ্লাই পরস্পর সমান হবে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে বাজার ভারসাম্য বিন্দু। অর্থাৎ বাজারে যখন বিভিন্ন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে চাহিদা এবং যোগান পরস্পরের সমান হয়ে থাকে, তখন তাকে বাজারের ভারসাম্য বলে। এটি আমরা বিভিন্নভাবে, এটি আমরা গাণিতিকভাবে, এটি অনেক সময় তোমার গাণিতিকভাবে চেয়ে থাকে, অর্থাৎ এই চিত্রটি দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে সৃজনশীল কোশ্চিন হয়ে থাকে, তখন আমরা দেখেই বুঝবো যে এটি একটি বাজার ভারসাম্যের চিত্র, কারণ যে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ পরস্পরকে বিন্দু ছেদ করেছে এবং এই জায়গাটাতে ভারসাম্য অর্জিত হয়েছে, এবং এর উপরে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ডটা কম সাপ্লাই বেশি, অর্থাৎ অতিরিক্ত যোগানের সৃষ্টি হয়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই কম যোগান বেশি, অর্থাৎ ডিমান্ড বেশি, অর্থাৎ অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে। তো আমরা যদি এটি আমরা বাজার ভারসাম্য যদি একটি গাণিতিকভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি, লক্ষ্য করো, আমরা তখন এরকম চাহিদার সমীকরণ বা যোগান সমীকরণ তোমার একটি সৃজনশীল কোশ্চিনেই দেওয়া থাকবে, যে চাহিদার সমীকরণ দেওয়া আছে, মনে করো QD = 10 - 2B, এটি একটি সৃজনশীল কোশ্চিন, এবং যোগান সমীকরণ দেওয়া আছে QS = মনে করো -5 + 3P, এমনটি দেওয়া রয়েছে। আমরা চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণ এই দুটি মনে করো তোমার উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে বলেছে যে গাণিতিক ও জ্যামিতিক ভাবে বাজার ভারসাম্য চিত্রে দেখাও, বাজার ভারসাম্য বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদেরকে গাণিতিক ভাবেও করতে বলেছে, জ্যামিতিক ভাবে, এই দুই ভাবেই আমরা যদি করতে যাই, জ্যামিতিক ভাবে মানে চিত্রের আকারেও করতে হতে পারে, আবার আমাদেরকে মনে করো যে গাণিতিক আকারেও করতে বলতে পারে। তো গাণিতিক আকারে যদি করি আমরা, তাহলে আমরা জানি ইন দ্য ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য অবস্থায় QD = QS, মানে ডিমান্ড আর সাপ্লাই পরস্পর সমান, তাহলে QD = 10 - 2P রয়েছে, আর QS রয়েছে -5 + 3P, তাহলে আসছে এখানে -2P - 3P, একদিকে আমরা P গুলো করে নিলাম, ইকুয়াল -5 - 10, তাহলে আসছে -3 আর 2 5P ইকুয়াল -15, আর PP = P হচ্ছে 15/5 ইকুয়াল হচ্ছে 3, এটি হতে ভারসাম্য দাম হচ্ছে P ইকুয়াল হচ্ছে 3, এটি প্রাইস বের হয়ে গেল ভারসাম্য দামটি। এখন P এর মানটা যদি আমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, যে ভারসাম্য অবস্থায় চাহিদা আর যোগান পরস্পরের সমান, চাহিদার সমীকরণটি আমরা বসালাম, যোগান সমীকরণটি আমরা বসালাম, বসানোর পরে আমরা P গুলোকে একদিক করে নিলাম, -P 2P - 3P, এদিকে প্লাস রয়েছিল, এটি মাইনাস হয়ে যাবে, পাশে আসলে -5 রয়েছে, 10T প্লাস রয়েছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এবং P এর মানটা আমরা যদি চাহিদা বা যোগানে বসাই, P এর মান চাহিদা বা যোগান যে কোনো একটি বসাই, তাহলে যোগানে বসাই, যদি বসাই দিই তাহলে Q ইকুয়াল আসছে -5 + 3 × 3, তাহলে আসছে কত, -5 + 3 = 9, 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হচ্ছে 4, অতএব ভারসাম্য পরিমাণ Q = 4। তাহলে আমরা লক্ষ্য করছি এখানে যে ভারসাম্য দাম এবং পরিমাণটি আমরা গাণিতিক ভাবে বের করলাম, কত এসছে, P = 3 আর Q = 4। এখন এটিকে যদি আমরা জ্যামিতিক ভাবে করতে চাই, লক্ষ্য করো, এটি আমি মিশিয়ে দিচ্ছি, গাণিতিক ভাবে নিশ্চয়ই তোমাদের বুঝতে পেরেছো, গাণিতিক ভাবে, অর্থাৎ সমাধান করে এটি P এর মান বের করতে হবে, এটি আসছে 3, এবং Q এর মান চাহিদা বা যোগান যে কোনো একটিতে বসাও একই আসবে, অর্থাৎ P এর মান আমরা যোগানে বসাইছি, সেখানেও আসছে 4, আমরা যদি চাহিদায় বসাতাম সেখানেও আসতো 4, কারণ দেখো কত হয়েছে 3, তাহলে 3 × 6, 10 থেকে 6 বাদ দিলে 4 আসতো, অর্থাৎ চাহিদা বা যোগান যে কোনো একটিতে বসালেই হবে। তো আমরা এরপরে আমরা আসবো
ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছি। এখন আমরা গাণিতিকভাবে এটি আমরা এখন জ্যামিতিকভাবে বা চিত্রে বিশ্লেষণ করব। যখনই তুমি চিত্রে বিশ্লেষণ করতে যাবে তখন তোমাকে সূচি করে নিতে হবে। অর্থাৎ প্রথমে চাহিদা সূচি, এক পাশে করো চাহিদা সূচি, এক পাশে করবা যোগান সূচি, বা একই জায়গায় করতে পারো যোগান সূচি। তো আমরা যদি চাহিদা সূচি করি, চাহিদা সূচি করলে পি আর এখানে কিউডি, প্রাইস 1 2 3 4 আমরা ধরে নিলাম। ইচ্ছা মতো পি এর ইচ্ছা মতো মান ধরতে হবে সূচি করলে। আর যোগান সূচি আমরা যদি করি বা একই জায়গায় করা যায়, এক সূচিতেই হতে পারে, তুমি আলাদা করেও করতে পারো। পি প্রাইস গুলো একই ধরো, প্রাইস আর কিউএস, তাহলে হচ্ছে 1 2 3 4 এটি ধরে নিলাম। তাহলে এখানে চাহিদার মানগুলো যদি আমরা বের করি, পি এর মান যখন 1 তখন ডিমান্ড আসবে এখানে 2 একে 2, 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8। তারপর 2 ধরি 2 দুগুণে 4, 10 থেকে 4 বাদ দিলে 6। তারপর 3 ধরি 3 দুগুণে 6, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4। 4 ধরলে 4 দুগুণে 8, 8 থেকে 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2। এমনটি যোগান সমীকরণে যদি আমরা বসাই, 1 বসাবো, তাহলে এটি 3 রয়েছে, 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে -2। এরপরে 2 ধরি 3 দুগুণে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে 1। 3 ধরি 3 3 9, 9 থেকে 5 বাদ দিলে 4। তারপরে আমরা যদি 4 ধরি, 3 4 12, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7। হ্যাঁ, তাহলে এটি হলো আমাদের যোগান সমীকরণ। এখন আমরা সূচি অর্থাৎ চাহিদা সূচি এবং যোগান সূচি আমরা বের করেছি। এখন আমরা এটি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব এবং চিত্রে আমরা অঙ্কন করব। তো চিত্র যদি অঙ্কন করি সেক্ষেত্রে হবে কি, আমরা এটি নেই, এটি আমরা কিউডিটা এখানে বসাই নিই, তাহলে সুবিধা হবে। কিউডিটা রয়েছে কত, বা এখানে নেই, কিউএসটি নেই, কিউডি রয়েছে এখানে, কিউএসটি নিয়ে নিলাম। তাহলে কিউএস রয়েছে কত, কিউএস পেয়েছি হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই -2 1 4 7। তাহলে এখন আমরা চিত্রে অঙ্কন করি, এটি চিত্রে বিশ্লেষণ করব এখন। তো লক্ষ্য করো, চিত্রে আমরা তো জানি যে উপরে পি হয়, লম্ব অক্ষে প্রাইস হয়, আর এই পাশে হয় পরিমাণ। তা প্রাইস গুলো প্রাইস, আর এ পাশে ওয়াই ধরি আমরা, ওয়াইটা হলো দাম, আর এই পাশে হলো পরিমাণ, পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি এক্স অক্ষে, এবং এটি রয়েছে মূলবিন্দু। এখন আমাদের রয়েছে কি, এখানে রয়েছে কিউএস যোগানের পরিমাণ, এবং এটি হলো তোমার হচ্ছে দাম। দামগুলো কত কত রয়েছে, দাম যেহেতু পজিটিভ সব উপরে হবে, 1 2 3 4, মানে 4 টাকা পর্যন্ত দাম রয়েছে। আর চাহিদার পরিমাণ রয়েছে কত কত, মনে করো 2 4 6 8। আমরা চাহিদা এবং যোগান উভয়ের পরিমাণের মধ্যে দেখব সর্বোচ্চ মান কত রয়েছে। এখানে 7 যেহেতু এবং চাহিদায় 8, তাহলে আমরা 8 পর্যন্ত নিয়েছি। আর এখানে যোগানের পরিমাণে একটি মাইনাস রয়েছে যেহেতু, তাহলে মাইনাস মানটি এদিকে নিতে হবে। এদিকে নেওয়ার জন্য -2 আমরা যদি নেই, তাহলে এটিও টেনে নিতে হবে। মনে করো এদিকে এটি হলো এক্স ড্যাশ, এখানে হচ্ছে -2, আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি -2। এরপরে আসছে কত, 1 আমরা পেয়েছি, এখানে হচ্ছে 1। তারপরে 1 0 থেকে 2 যেহেতু এটা 1, তারপরে রয়েছে এখানে কত, 4 বলতে এখানে 2 থেকে 4, 4 তো রয়েছেই, 1 4। তারপরে 7 হচ্ছে এখানে, 7 হচ্ছে 4 থেকে 8 নাকি, তাহলে 6 থেকে 8, তাহলে এটি হলো 7। এই বিন্দুগুলো আমরা বসায় নিলাম। এখন আমরা অঙ্কন করব রেখাটি। দেখো, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 ইউনিট, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 ইউনিট। আমরা এখানে পেয়েছি চাহিদার পরিমাণ 8 ইউনিট, এটি হলো এ বিন্দু নির্দেশ করছে। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 ইউনিট, 2 টাকা তখন 6 ইউনিটে চলে যাই, আমরা 6 এককে চলে যাই। এখানে একটি বিন্দু পেলাম, এটি বি বিন্দু। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 ইউনিট, 3 টাকা তখন 4 ইউনিটে চলে যাই আমরা, 3 টাকায় তখন 4 ইউনিট সি বিন্দু নির্দেশ করছে। এবং যখন 4 টাকা তখন 2 ইউনিট, আমরা 4 টাকায় 2 ইউনিটে চলে যাই। এখানে আমরা আরেকটি বিন্দু পেলাম। এখন এই যে বিন্দুগুলো পেলাম, ডি বিন্দু এবং এই এবিসিডি বিন্দুগুলো যখন আমরা যোগ করে দিব, তখন আমরা এই চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখাটি পেয়ে গেলাম। অর্থাৎ ডিডি ড্যাশ হচ্ছে ডিমান্ড কার্ভ। এখন আমরা দেখো, আবার যখন 1 টাকা দাম তখন যোগানের পরিমাণ হচ্ছে -2, 1 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে
-2, 1 টাকা তখন দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ -2 এখানে। তারপরে দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 1, তাহলে 2 টাকা যখন তখন হচ্ছে এখানে 1 হচ্ছে কোথায়, 1 হচ্ছে এই বরাবর, এটি হলো 1। তারপরে যখন দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ 4 ইউনিট, 3 টাকা তখন 4 ইউনিট, তাহলে এটি হলো 4 ইউনিট। এবং যখন 4 টাকা তখন যোগানের পরিমাণ 7 ইউনিট, 4 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 7 ইউনিট, 7 ইউনিট মানে এখানে এই জায়গায়। তাহলে আমরা যদি যোগান রেখাটি অঙ্কন করি তাহলে এদিক দিয়ে লক্ষ্য করো, আমরা এই যে এখানে বিন্দু আজ রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এটি হলো যোগান সমীকরণ, সাপ্লাই কার্ভ, সাপ্লাই রেখা। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, শ্রেণীর শিক্ষার্থীরা চাহিদা এবং যোগান পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে আমরা জানি সেখানে ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে এখানে সি বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পরের সমান, কিউডি ইকুয়াল কিউএস, এবং এটি হলো ভারসাম্য বিন্দু। এবং এখান থেকে আমরা নিচের দিকে দেখবো কোয়ান্টিটি, পরিমাণ কত, তাহলে কিউ ইকুয়াল টু আসছে 4, এবং প্রাইস কত এই বরাবর, দেখো এই বরাবর প্রাইস রয়েছে 3, পি ইকুয়াল 3। আমরা যখন গাণিতিক ভাবে করেছিলাম সেক্ষেত্রে আমরা প্রাইস পেয়েছিলাম 3, কোয়ান্টিটি পেয়েছিলাম 4, এবং যখন আমরা জ্যামিতিক ভাবে করলাম অর্থাৎ চিত্রগত ভাবে করলাম তখনও কিন্তু আমরা কোয়ান্টিটি পেয়েছি 4, প্রাইস পেয়েছি 3। এটি তোমরা এই ধরনের অনেকগুলো সমীকরণ বইয়ে, যে কোনো জায়গায় বইয়ের এবং বিভিন্ন সালের কোশ্চেনগুলোতে তোমরা দেখবা যে এই ধরনের সমীকরণ দিয়ে তোমাকে উদ্দীপক দিয়েছে এবং এই ধরনের আঁকতে বলেছে। তোমরা একে দেখবা, যদি না পেরে থাকো অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবা এবং জানাবা, এবং নাহলে আমার মোবাইল নাম্বার তো এখানে দেওয়াই রয়েছে, মোবাইলে কন্ট্যাক্ট করে জেনে নিবা। অবশ্যই তোমাদের সেবা দানের জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি। যাই হোক, এরপরে আমরা যেটিতে আসছি সেটি হলো, তাহলে আমরা এটি চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য অর্জিত হয় সেটি আমি গাণিতিক ভাবে এবং জ্যামিতিক ভাবে দুটি তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে যেটি আসবো সেটি হলো এখানে ভারসাম্য, বাজার ভারসাম্যের স্থানান্তর, বাজার ভারসাম্যের উপর চাহিদা এবং যোগান রেখার প্রভাব, চাহিদা ও যোগান রেখার প্রভাব, ভারসাম্যের উপর, ভারসাম্যের উপর চাহিদা এবং যোগান রেখার প্রভাব, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ ভারসাম্যের উপর কি প্রভাব ফেলে থাকে। তো এটি যখন আমরা জানবো যে ইফেক্ট অফ ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ, এখানে আমরা জানবো যে দু ধরনের প্রভাব, চাহিদা এবং যোগান রেখা ভারসাম্যের উপর দুই ধরনের প্রভাব ফেলে। ভারসাম্যের উপর চাহিদা ও যোগান রেখা দুই ধরনের প্রভাব ফেলে। এক হলো বৃদ্ধিজনিত প্রভাব, দুই হলো হ্রাসজনিত প্রভাব। অর্থাৎ আমরা ভারসাম্যের উপর চাহিদা রেখাও দুই ধরনের প্রভাব ফেলে, বৃদ্ধিজনিত প্রভাব ঘটে, এবং যোগান রেখাও চাহিদা রেখার যেমন বৃদ্ধিজনিত, চাহিদার বৃদ্ধি হতে পারে এবং চাহিদার হ্রাসও হতে পারে। চাহিদা রেখা দুই ধরনের প্রভাব ফেলে থাকে, আবার যোগান রেখাও কিন্তু ভারসাম্যের উপর দুই ধরনের, অর্থাৎ বৃদ্ধিজনিত এবং হ্রাসজনিত প্রভাব ফেলে থাকে। আমরা এটি চিত্রের মাধ্যমে তোমাদের বিশ্লেষণ করবো। আমি এখন লক্ষ্য করো, ভারসাম্যের উপর চাহিদার আগে আমরা চাহিদা রেখার প্রভাবটি দেখাই, তারপরে আমরা যোগান রেখার প্রভাব দেখাবো। তো লক্ষ্য করো, আমরা বাজার ভারসাম্য যখনই প্রভাব দেখাবো অবশ্যই আগে বাজার ভারসাম্যটি দেখাতে হবে। ওয়াই এপাশে এক্স, এপাশে দাম, এপাশে হলো পরিমাণ। তো আমরা চাহিদা রেখাটি আমরা জানি যে প্রাথমিক চাহিদা রেখা ডিডি ড্যাশ এবং প্রাথমিক যোগান রেখা যখন এরকম প্রভাব দেখাতে যাবে তখন যোগান রেখা হলো এস এস ড্যাশ। এরা পরস্পরকে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু। এখন আমরা বলেছি কি, আমরা যেটি প্রকাশ করতে চাচ্ছি, যেটি দেখাতে চাচ্ছি, চাহিদা রেখার প্রভাব, চাহিদা রেখার স্থানান্তর প্রভাব। চাহিদা রেখা দুই ধরনের স্থানান্তরিত হয় আমরা বলেছি, একটি চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, একটি হলো হ্রাসজনিত প্রভাব। লক্ষ্য করবা, চাহিদা যদি বেড়ে যায়, বেড়ে গেলে ডানে যাবে, যেটাই হোক বেড়ে যায় তখন ডান, আর কমে যায় তখন বাম। তো আমরা লক্ষ্য করব এখানে কি বলেছি আমি, যে চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে, এবং ডিডি ড্যাশে প্রাথমিক চাহিদা রেখা, এস এস ড্যাশ
প্রাইমারি সাপ্লাই রেখা বা যোগান রেখা, এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য দাম ওপি নট এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। এখন বলবা তুমি চাহিদা রেখা যখন প্রভাব দেখাবা, চাহিদা যখন শিফট করবে, তখন যোগান কিন্তু স্থির থাকবে, যোগানের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা এখন বলবো যে এই যোগান অপরিবর্তিত থেকে চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখার ডান দিকে সরে গিয়ে হবে D1 ড্যাশ এবং ভারসাম্য স্থানান্তরিত হবে E1 বিন্দুতে। আমরা কি বললাম যে যদি আমরা দেখি যে যোগান অপরিবর্তিত অবস্থায় চাহিদা যদি বৃদ্ধি পেলে চাহিদা রেখা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। আমরা বলেছি বেড়ে যায় তাহলে ডান দিকে, কমে যায় তাহলে বাম দিকে। তাহলে কি বললাম যে চাহিদা যদি যোগান অপরিবর্তিত থেকে চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে সরে গিয়ে হবে D1 ড্যাশ এবং ভারসাম্য স্থানান্তরিত হবে E1 বিন্দুতে এবং ভারসাম্য পরিমাণ বেড়ে হবে OQ1, দাম বেড়ে হবে OP1। এটিকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব, ভারসাম্যের উপর চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব। আবার যখন চাহিদা হ্রাস ঘটবে, হ্রাসজনিত প্রভাব, তাহলে যোগান অপরিবর্তিত থেকে চাহিদা যদি কমে যায় তাহলে চাহিদা রেখা আবার এটি হলো বাম দিকে সরে গিয়ে হবে D2 ড্যাশ এবং ভারসাম্য E2 বিন্দুতে স্থানান্তরিত হবে। পরিমাণ কমে হবে OQ2 এবং দাম কমে হবে OP2। এই যে কমে যাওয়া দামটা, একে বলা হচ্ছে চাহিদার হ্রাসজনিত প্রভাব। তাহলে শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি ভারসাম্যের উপর চাহিদা রেখা দুই ধরনের প্রভাব ফেলে। একটি হলো চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব, একটি হলো চাহিদার হ্রাসজনিত প্রভাব। যোগান অপরিবর্তিত অবস্থায় চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে সরে যাবে, আবার চাহিদা যদি কমে যায় চাহিদা রেখা বাম দিকে সরে যাবে। ডান দিকে সরে গিয়ে E1 বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে এবং ভারসাম্য দাম OP1 হবে বেড়ে এবং ভারসাম্য পরিমাণ বেড়ে হবে OQ1। আবার চাহিদা যদি কমে যায় তাহলে ভারসাম্য E2 বিন্দুতে স্থানান্তরিত হবে এবং নতুন ভারসাম্য দাম হবে কমে OP2, ভারসাম্য পরিমাণ কমে হবে OQ2। এটি হলো চাহিদার হ্রাসজনিত প্রভাব। এরপরে আমরা আসবো ভারসাম্যের উপর যোগান রেখার প্রভাব। ভারসাম্যের উপর যোগান রেখার প্রভাব কি? যোগান রেখাও দুই ধরনের প্রভাব ফেলে থাকে। একটি হলো যোগানের বৃদ্ধিজনিত প্রভাব, অন্যটি হলো যোগানের হ্রাসজনিত প্রভাব। এখন দেখো ওই একই চিত্র, আগে ভারসাম্যটি আঁকতে হবে আমাদের। চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে, আর এটি হলো এক্স অক্ষ। এটি প্রাথমিক চাহিদা রেখা DD ড্যাশ, প্রাথমিক যোগান রেখা SS ড্যাশ। এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হয়েছে। এখন আমরা বলবো প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে এবং ভারসাম্য অবস্থা থেকে এখন আমরা বলবো যে যদি দাম অপরিবর্তিত থাকে, যোগান অপরিবর্তিত থাকে, এবার যোগান রেখার প্রভাব দেখাচ্ছি। যোগান রেখার প্রভাব, তাহলে যোগান রেখার প্রভাবটি দেখাচ্ছি। যেহেতু যোগান রেখাও দুই ধরনের প্রভাব ফেলে ভারসাম্যের উপর, একটি হলো যোগানের বৃদ্ধিজনিত প্রভাব, একটি হলো যোগানের হ্রাসজনিত প্রভাব। তো আমরা যদি দেখি যে যোগান রেখা চাহিদা অপরিবর্তিত অবস্থায় যোগান যদি বেড়ে যায়, যোগান বেড়ে গেলে যোগান রেখা ডান দিকে সরে গিয়ে হবে, ডান দিকে সরে যাবে, ডান দিক বলতে এদিকে চলে আসবে, ডান দিকে সরে গিয়ে হবে S1 ড্যাশ। ভারসাম্য E1 বিন্দুতে স্থানান্তরিত হবে। যোগানের পরিমাণ বেড়ে গেছে, যেহেতু বেড়ে গিয়ে হবে Q1 এবং দাম কমে হবে OP1। এটি হচ্ছে যোগানের বৃদ্ধিজনিত প্রভাব। এটি হলো যোগানের বৃদ্ধিজনিত। আমরা বললাম বেড়ে গেলে ডান দিকে চলে যাবে রেখাটি এবং কমে গেলে বাম দিকে সরে যাবে। আবার যখন যোগান চাহিদা অপরিবর্তিত থেকে যোগান যদি কমে যায় তাহলে যোগান রেখা বাম দিকে সরে যাবে, বাম দিকে সরে গিয়ে হবে S2 ড্যাশ এবং ভারসাম্য E2 বিন্দুতে স্থানান্তরিত হবে। ভারসাম্য পরিমাণ কমে হবে OQ2 এবং দাম বেড়ে হবে OP2। এটি হলো যোগানের হ্রাসজনিত প্রভাব। তো এভাবে করে বাজার ভারসাম্যের উপর চাহিদা এবং যোগান দুই ধরনের প্রভাব ফেলে থাকে। এরপরে এখানে কিছু
আরো অন্যান্য জিনিস রয়েছে, কর ভর্তুকির প্রভাব, যেগুলো তোমাদের হয়তো বড় ক্লাসে যে হবে, এখানে কর ভর্তুকির প্রভাব তেমনটি দেয় না। মূলত এখানে যদি থাকে এই ধরনের চিত্রগুলো দেওয়া থাকে সৃজনশীল কোশ্চিনের মধ্যে। তো আমি বলছি যে তোমরা এই যে আমরা যে পড়ছি, পড়ার পাশাপাশি তোমরা বইয়ের মধ্যে যে সৃজনশীল কোশ্চিনগুলো রয়েছে এগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, কারণ এগুলোর সাথেই যেহেতু সৃজনশীলগুলো সম্পর্কিত, যে সৃজনশীলটি বুঝতে পারবে না সেগুলো প্রয়োজনে মেসেঞ্জারে আমাকে তোমরা বা নক করবে, নক করে সেগুলো হয়তো তুলে দিবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের এই জিনিসগুলো যেন সমাধানের মধ্যে চলে আসে। তো তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসে থাকবে, আর এখন অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে, কারণ যে তোমাদের প্রিপারেশনটা, তোমাদের তো আর আল্লাহ দিলে, আল্লাহর রহমতে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে গেলে হয়তো বা করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিক পরিস্থিতি চলে আসবো। এবং মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই বলেছেন যে, আমরা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই শীত পার হলে আমরা মোটামুটিভাবে অল্প দিনের মধ্যে আমরা ক্লাসে ফিরে যেতে পারবো, এবং তোমাদের যে তোমাদের সাথে যে সাক্ষাতে যে কথাটি সেটি বলতে পারবো। তবে আমরা বলছি যে ভার্চুয়াল মাধ্যমটি থেকেই যাবে। আর একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে ভার্চুয়াল মাধ্যমে একটা ক্লাসের তুমি কি করতে পারবে, রিভিউ করতে পারবে, সবসময় তুমি এই ক্লাসগুলো করতে পারবে, যেটি তুমি ক্লাসের অর্থাৎ সরাসরি ক্লাসে যেটি করতে পারবে না, এবং অনেক ছাত্রের মাধ্যমে যেটি খুব কঠিন অবস্থা হয়ে যায় বোঝা, কিন্তু ভার্চুয়াল মাধ্যমে তোমাদের জন্য খুব সহজতর হবে। এই কারণেই আমি বলছি যে তুমি একটি ক্লাস বারবার রিভিউ করতে পারবে, বারবার আমার কথাগুলো শুনতে পারবে এবং বারবার করে দেখতে পারবে, আর কারণ এটি থেকেই যাবে। তো তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি, এবং আগামী দিন আমরা এই অধ্যায় ইনশাআল্লাহ, তোমরা এই অধ্যায়ের যে সৃজনশীল কোশ্চেনগুলো তোমরা দেখবে, এটি অধ্যায়টি মোটামুটি ভাবে দেখে যেটি সমস্যা মনে হচ্ছে সেই সৃজনশীল কোশ্চেনগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। এবং আগামী দিন আমরা চতুর্থ অধ্যায় যেটি রয়েছে তোমরা সেটি ভালো করে এটি দেখার পাশাপাশি ওটিও একটু দেখে নিবে। সেটি রয়েছে উৎপাদন ব্যয় এবং ব্যয়ের ধারণাগুলো, উৎপাদনের ধারণা। এরপরের যে অধ্যায়টি রয়েছে তৃতীয় অধ্যায়, উৎপাদন ব্যয় এবং উৎপাদনের ধারণা, সেগুলো আমরা প্রোডাকশনে চলে আসবো। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অধ্যায়ের সাথে কিন্তু সে অধ্যায় অনেক কিছু, যেমন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী উপযোগ করেছিলাম, উপযোগ, আর পরের অধ্যায়টি হচ্ছে উৎপাদন। তো উপযোগের বিশ্লেষণটি তোমার মাথায় থাকলে উৎপাদনের বিশ্লেষণটি কিন্তু তুমি পারবা, বা উৎপাদনটিও কিন্তু তোমার দ্বারা সহজ হবে। তো উপযোগের সাথে, কারণ উপযোগের এখানে হচ্ছে উপযোগ আমরা বলেছিলাম সেটি ভোক্তার সাথে রিলেটেড, অর্থাৎ উপযোগটি হচ্ছে ভোক্তার সাথে সম্পর্কিত, কারণ যিনি ভোগ করেন তিনি কিন্তু তার তৃপ্তি বা চাহিদা, তৃপ্তিটা বুঝতে পারেন বা উপযোগিতাটা তার দেখা দেয়। আবার উৎপাদন যেটি আসছে সেটি হলো উৎপাদনকারীর সাথে সম্পর্কিত, অর্থাৎ যিনি উৎপাদন করে থাকেন তার উৎপাদনের সাথে সম্পর্কিত হলো এই তোমার হচ্ছে উৎপাদন অধ্যায়টি। তো আমরা উৎপাদন ব্যয় পরবর্তী দিনে আমরা এগুলো আলোচনা করবো, অর্থাৎ তৃতীয় অধ্যায়। ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের যে আমরা যে জিনিসগুলো এই পর্যন্ত করেছি সেই জিনিসগুলো তোমরা বারবার করে রিভিউ করবে, এবং যেটি সমস্যা মনে হবে সেটি আমাকে জানাবে। ততক্ষণ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে সকলকে ভালো রাখুক, এবং এই স্বাধীনতার মাসে আমরা যেন আবার এই যেভাবে 71 সালে স্বাধীন হয়েছিলাম, 71-এ যেভাবে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পেরেছিলাম আমাদের পূর্বসূরীরা, ঠিক যেন আমরাও এই করোনা মুক্ত হয়ে এই স্বাধীনতার মাসেই আমরা যেন আবার এই করোনা মুক্ত হয়ে আবার একটি সুস্থ বাংলাদেশে ফিরে আসতে পারি, এই শুভ কামনা করেই আজকের মতো তোমাদের এই উচ্চ মাধ্যমিকের ক্লাসটি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। ধন্যবাদ।